ওকে আমরা কিভাবে পড়াশোনা করাবো সেটাই এখনো নিশ্চিত না। ওকে নিজেদের কাছে রাখার মতো আমাদের কাছে কি আছে? কোনো যোগ্যতা আছে? এই মহল্লার সবাই জানে আমরা ওর ভাই। সালেহ চাচা আমাদের আপন চাচা। বাবা মার মৃত্যুর পর আমরা এই দেশে এসেছি চাচা চাচির পাশে থাকার জন্য। এটাই আমাদের বর্তমান পরিচয়। অরুণিকা এভাবেই বড় হোক। ওকে হারিয়ে ফেলার মতো কোনো ক্ষমতা আমার নেই। সবাইকেই তো হারিয়ে ফেলেছি, আমাদের তো আর কেউ নেই। চাচ্চুর শেষ ইচ্ছেটা কি আমরা ধরে রাখতে পারবো না? সমাজ তো আমাদের অনুভূতি বুঝবে না, ওরা বাস্তবটা দেখবে। আর অরুণিকা আমাদের অনুভূতি। এই অনুভূতি আমাদের প্রতি সেকেন্ডে এই আশা দেখায় যে হয়তো একদিন আমরা আমাদের নিজ দেশে ফিরব, নিজেদের সব অধিকার ফিরে পাবো। একদিন সব ঠিক হয়ে যাবে। ও আমাদের প্রেরণা দিচ্ছে, ওর দায়িত্ব আমাদের মনকে শক্ত করছে। আমরা অনাথ কিশোর হয়েও দুবেলা খাওয়ার মতো সক্ষমতা অর্জনের চেষ্টা করছি। ও না থাকলে আমরা আগের মতোই বেপরোয়ায় থেকে যেতাম। তুর্য আনাফকে জড়িয়ে ধরে বলল, টুইঙ্কেল আমাদের ছেড়ে কোথাও যাবে না। এত সহজে কি কেউ ওকে আমাদের কাছ থেকে আলাদা করে ফেলবে? এত মাস ওকে দেখে রেখেছি, বাকি জীবনও রাখতে পারবো। মাধ্যমিক পরীক্ষার পর নতুন শ্রেণীতে উঠতেই সংকটে পড়তে হচ্ছে 6 জনকে। এই মাসে সালে আলীর কাছে কোনো টাকাই আসেনি। গত মাসে সঞ্চয় করা টাকা দিয়ে তাদের এই মাস কাটছে। রমন চাচা কেন হঠাৎ টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে সেটাই এখন ভাবনার বিষয়। এদিকে 6 জনের পক্ষে নতুন শ্রেণীতে ভর্তি হওয়ার মতো কোনো টাকাই নেই। এখন পড়াশোনা ছাড়াও তাদের পক্ষে সম্ভব না। তাই সিদ্ধান্ত হলো কয়েক সপ্তাহের মধ্যেই বাকি টাকা জোগাড় করতে হবে, নয়তো ইভান আর আরাফি এই বছর নতুন শ্রেণীতে ক্লাস করবে। বিকেলে সুরাইয়া তার সন্তানদের নিয়ে অরুণিকাদের ঘরে এলেন। সুরাইয়া আর সালে আলীর 3 সন্তান। ডুমুর তাদের বড় মেয়ে, সে শতাব্দীরই বয়সী। বাঁধন অরুণিকার চেয়ে বছর 3 বড়। আর খোকার 1 বছর পূর্ণ হয়েছে। তাহমিদ সুরাইয়ার বাচ্চাদের দিকে এক নজর তাকিয়ে একপাশে সরে দাঁড়ালো। এদিকে ডুমুর খালি পায়ে বিছানায় উঠে বসলো। তাহমিদ কিছু বলতে যাবে তার আগে সুরাইয়া বলল, শুনলাম তোমাদের স্কুলের ভর্তির জন্য নাকি টাকা নেই। তাহমিদ চুপ করে রইল। তুর্য বলল, হ্যাঁ চাচি, আমাদের তো টাকার দরকার ছিল। রহমত চাচা টাকাটা পাঠাচ্ছেন না, পাইয়া তো ঝামেলা হচ্ছে। সুরাইয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমরা রহমত ভাইয়ের ভরসায় থেকো না, উনি বড্ড ঝামেলায় আছেন। কাল তোমাদের চাচা বলছিলেন ওনার উপর নাকি হামলা হয়েছে, কে নাকি রাবার বুলেট ছুঁড়েছে। সুরাইয়ার কথা শুনে 6 জনই অবাক হলো। ইভান জিজ্ঞেস করলো, কে করেছে এমন? আমি তো জানি না বাবা, তবে ওনার পক্ষে এখন আর প্রতি মাসে টাকা পাঠানো সম্ভব না। এতদিন যেই টাকা পাঠাচ্ছিল ওগুলো কিভাবে দিয়েছেন জানি না। শুনলাম তোমাদের বাবা চাচাদের অ্যাকাউন্টে অনেক টাকা আছে, সেগুলো তোমরা ছাড়া আর কেউ উঠাতে পারবে না। এখন তোমাদের তো আর ওখানে যাওয়া সম্ভব না। ইমন বলল, ওই টাকাগুলো উঠাতে পারলে আমাদের আর এখানে থাকতে হতো না। হ্যাঁ, ভালোবাসা নিতে পারবে, কিন্তু জীবন বাঁচানোর জন্য তো তোমাদের এখন সব কিছুই সহ্য করতে হবে। রহমত ভাই থেকে সব শুনলাম। তোমাদের পরিবারের সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। বাবুনটার জন্য বেশি খারাপ লাগে, অল্প বয়সে এত কিছু দেখে ফেলেছে। সুরাইয়া কিছুক্ষণ পর আবারও বলল। আসল কথায় আসি, যেই কারণে আমি এখানে এলাম। তারা 6 জনই সুরাইয়ের দিকে তাকিয়ে রইল। সুরাইয়া বললেন, তোমরা চাইলে কাজ করে খেতে পারো। তোমাদের চাচা বলেছে এভাবে অন্যের ভরসায় চললে তোমাদের সামনে এগোতে পারবে না। কারণ আগামী মাস থেকে হয়তো 2-3 মাস পর পর রহমত ভাই টাকা পাঠাবেন না, এরও কোনো নিশ্চয়তা নেই। আহনাফ বিরক্তির সুরে বলে, তাহলে উনি কেন আমাদের ভরসা দিয়েছিলেন? আমরা 6 জন একসাথে কিভাবে পড়াশোনা করব? তাছাড়া খাওয়ার খরচ, থাকার খরচ ছাড়াও অনেক খরচ হয়ে যাচ্ছে। ওর এখন 5 বছর পূর্ণ হয়েছে, ওকে স্কুলে ভর্তি করাতে হবে। এত কিছু আমরা কিভাবে সামলাবো? সুরাইয়া ক্ষীণ কণ্ঠে বলেন, পাশের বাড়ি মুন্নি আপার অনেক বছর সন্তান হয় না, তারা একটা সন্তান দত্তক নিতে চাইছিল। সুরাইয়ের কথা শুনে সবার মাথা খারাপ হয়ে গেল। আরাব চেঁচিয়ে বলল, চাচি প্লিজ এমন কথা আর বলবেন না। সুরাইয়া বলল, জানি বাবা, এসব শুনে তোমাদের খারাপ লাগছে, কিন্তু তোমরা। আহনাফ সুরাইয়াকে থামিয়ে দিয়ে বলল, আমরা কাজ করব, কাল থেকেই কাজ খোঁজা শুরু করব। তুর্য বলল, আমাকে সিনথিয়াপুর খালা কাজ দেবেন বলেছিলেন। আমি ভালোই গান করতে পারি, হয়তো গানে গিয়ে কিছুটা আয় করতে পারবো। তাহমিদ বলল,
আর আমি তো খাবার বিক্রি করতে পারবো। ইভান বলল। আমি আমার চেয়েও ছোট বাচ্চাদের পড়াতে পারবো, আরাপও পারবে। ইমন কিছুক্ষণ ভেবে বলল। আমি তো কিছুই পারবো না। আহনাফ কোনা চোখে ইমনের দিকে তাকালো, তারপর সুরাইয়াকে উদ্দেশ্য করে বলে। ইমনকেও আমরা একটা কাজে ঢুকিয়ে দেব। অরুণিকাকে দত্তক দেওয়ার কথা উঠতেই 6 জনের মধ্যে এক ভয়ঙ্কর উত্তেজনা চলে এলো। সুরাইয়া তা দেখে মনে মনে হাসলেন। তিনি এটাই চেয়েছিলেন, অন্তত তাদের মাঝে যদি একটু মানসিক গতি আসে তাহলে এই সমস্যা তারা খুব সহজে কাটিয়ে উঠতে পারবে। কারণ সুরাইয়া জানে রহমত সাহেবের পক্ষে এতগুলো ছেলেকে পড়াশোনা করানো সম্ভব না। ওনার অবস্থা এখন খুবই খারাপ। সুরাইয়া অরুণিকার পাশে বসে বলে। এই বাবুন সকালে বাড়ি এসে বাঁধনের সাথে আরবি পড়তে বসবে কিন্তু। এরপর আরাফকে উদ্দেশ্য করে বলে। মৌলভী সাহেব খুব ভালো মানুষ, তোমাদের সমস্যার কথা বললে উনি টাকা নেবেন না, আর এখনই তো আরবি শেখার বয়স। ইমন বলল। আরবি কেন শিখতে হচ্ছে? আমি কত আগে পড়েছি, মনেই নেই। এগুলো মনে থাকে না। আর একটু বড় হলে নামাজ শিখলে চলবে। সুরাইয়ার মুখে হাত দিয়ে বলে। অমন কথা বলছো কেন বাবা? ও কি তাহলে কোরআন শিখবে না? আর তোমরা দেখি নামাজ দোয়াও পড়ো না। বাবুন তোমাদের দেখে কি শিখবে বলো? তোমাদের বাবা বাননি, ও এখন শিক্ষা, সংস্কৃতি, আদব কায়দা সব তোমাদের দেখেই শিখবে। আমি যেহেতু তোমাদের চাচির মতো, আমরা তো এইটুকু দায়িত্ব আছে, তাই বললাম। তারা চুপ করে রইল। এদিকে অরুণিকা পায়ের উপর পা তুলে বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছে। এর অর্ধেক সময় কার্টুন দেখতে দেখতেই কেটে যায়। সুরাইয়া চলে যাওয়ার পর আরাফ এসে অরুণিকার হাত থেকে ফোনটা কেড়ে নিল। অরুণিকার সাথে সাথেই ক্ষেপে উঠল। মোবাইল নেওয়ার জন্য বারবার আরাফের কাছে জেদ করতে লাগলো। আহনাফ বিরক্ত হয়ে একটা ধমক দিতে সে ধপ করে বিছানায় শুয়ে বালিশে মুখ গুছল। এরপর তাকে টেনেও আর বিছানা থেকে তোলা গেল না। দিন দিন অরুণিকার জেদ বাড়ছে তো বাড়ছে। এভাবে জেদ বাড়তে থাকলে ওকে নিয়ন্ত্রণে রাখাটাই কষ্টকর হয়ে যাবে। 2 সপ্তাহের মধ্যে ইভান আর আরাফ অনেকগুলো টিউশন পেয়ে গেল। সবগুলোই শতাব্দীর বাবা খুঁজে দিয়েছেন। এখন মাস শেষ হলে এই টাকাগুলো দিয়ে তারা নতুন শ্রেণীতে ভর্তি হতে পারবে। কিন্তু তাদের কয়েক সপ্তাহের মধ্যেই টাকা লাগবে, কারণ ভর্তির সময় শেষ হয়ে যাচ্ছে। তাই 6 জন মিলে সিদ্ধান্ত নিল সালে আলী মাস্টার মশাই মহল্লার মধ্যে যাদের অবস্থা ভালো তাদের থেকে কিছু টাকা ধার নেবে। কিন্তু এই ধার নিতে গিয়ে তাদের অনেক লজ্জায় পড়তে হলো। অনেকে মুখের ওপর না করে দিয়েছে, আবার অনেকে খোঁচাও দিয়েছে, কারণ কেউ বিশ্বাস করতে চাইছে না যে তাদের পক্ষে টাকাটা ফেরত দেওয়া সম্ভব। তবে যারা বিশ্বাস করে টাকা ধার দিয়েছিল তাদের আশাহত হতে হয়নি। পরের মাসে আরাফ আর ইভান টিউশনের পুরো টাকাটাই দিয়ে তাদের ঋণ শোধ করে ফেলে। কিন্তু ঝামেলা বাঁধলো তখন যখন দেখলো ঋণ শোধের পর তাদের হাতে আর কোনো টাকাই অবশিষ্ট ছিল না। যে টাকা আছে তা দিয়ে হয়তো ঘর ভাড়া দিতে হবে, নয়তো খাবারের খরচ। মাত্র 3000 টাকা দিয়ে 6 জনের পুরো মাস চালানো মোটেও সম্ভব না। এখন এই মাসে আর কি কি দেখতে হবে সেটা ভাবতেই তাদের মাথাটা আরো এলোমেলো হয়ে যাচ্ছে। অরুণিকা শুকনো মুখে আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অরুণিকা আরাফের টি শার্ট খামচে ধরে চেঁচিয়ে বলল। তোমরা পচা, আমি তোমাদের সাথে কথা বলবো না। আরাফ অরুণিকার হাত ছাড়িয়ে নিতে নিতে বলে। অরু, এত জেদ কিন্তু ভালো না। তুমি তো লক্ষ্মী মেয়ে, তাই না? আমি ভালো, তোমরা পচা। তুমি, আহনাফ, ইভান, তাহমিদ, তোমরা সবাই পচা, শুধু রকস্টার আর ইমন ভালো। ইমন মুচকি এসে অরুণিকার পাশে বসে বলে। আমরা যেহেতু ভালো, তাহলে আমাদের কথা রাখবে না? অরুণিকা মাথা নেড়ে বলল। হ্যাঁ রাখবো, কিন্তু আমার কথাও রাখতে হবে। অরুণিকা, আমরা সবাই তোমার কথা রাখবো, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এখন তুমি যা চাইছো তা দেওয়া সম্ভব না। অরুণিকা হাত পা ছোড়াছুড়ি করে বলে। না, আমার লাগবেই লাগবে। ইভান ইমনকে সরিয়ে দিয়ে অরুণিকার হাত শক্ত করে চেপে ধরে বলে। আরেকবার যদি জিদ দেখাও আমার কিন্তু খাত উঠে যাবে। আরাফ অরুণিকাকে ইভানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলে। হাত উঠে যাবে মানে? তুই ওকে মারবি? ও যা চায় তা না পেলে আমরা ওকে মেরে চুপ করব? আর তুই ওকে মারবি? এটা কোন সাহসে বলেছিস? ইভান আরাফকে আশ্বস্ত করে বলল। আমি শুধু ওকে ভয় দেখাচ্ছি। আরাফ শীতল কণ্ঠে বলল। ভয় দেখাতে হবে না। অরুণিকা আরাফের গলা জড়িয়ে ধরে বলে। আরাফ, তুমি আমাকে সাইকেল কিনে দেবে না?
অবশ্যই দেব, কিন্তু এখন না। না, আমার আজকেই লাগবে, এখন লাগবে। অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলে। আমি বাবার কাছে যাব, তোমরা সবাই পচা। তাহমিদ অরুণিকার দিকে একটা চকলেট বিস্কিট এগিয়ে দিয়ে বলল, তুমি খাও এটা, তোমার পছন্দের মিল্ক চকলেট বিস্কিট। আমি খাবো না, আমার সাইকেল লাগবে। হঠাৎ তুমি সাইকেল কেন চাইছো? বাঁধনকে চাচু সাইকেল কিনে দিয়েছে, ও আমাকে ওটা ধরতে দেয় না। ওদের সবার সাইকেল আছে, শুধু আমার নেই। ওরা আমায় খেয়াই নেয় না। ওরা বলেছে সাইকেল না থাকলে আমার সাথে খেলবে না। আমি ওদের সাথে খেলতে চাই। যারা তোমার সাথে খেলতে চায় না তাদের সাথে তুমি কেন খেলবে? না, আমি ওদের সাথে খেলবো। এবার তুর্য বলল, শতাব্দী খেলা না তোমার সাথে? সতু আপু তো খেলে না, ও সারাদিন পড়ে। এবার ইভান বলল, ও লক্ষ্মী মেয়ে, তাই পরে এখন তুমিও ওর মতো পড়াশোনা করবে, তারপর তোমাকে সাইকেল কিনে দিব। অরুণিকা এবার মুখ ফুলিয়ে টেবিলের নিচে বসে পড়ে। আহনাব বলে, ওখানেই বসে থাকো, তারপরও অন্তত চুপ করে থাকো। তোমার চ্যাঁ চ্যাঁগুলো মাথায় লাগছে। অরুণিকা মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আহনাব বিরক্তির সুরে বলে, এসব কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুর্য কিছু একটা ভেবে ঘর থেকে বেরিয়ে পড়ে। মিনিট 10 পর সে শতাব্দীতে বাসায় নিয়ে এলো। শতাব্দী আজ অনেক দিন পর অরুণিকাদের বাসায় এসেছে। তাকে দেখে বাকিরা অবাক হলো। ইমন আরাফকে হালকা ধাক্কা দিয়ে ইশারায় ইভান, তাহমিদ আর আহনাফের দিকে তাকাতে বলে। ইভান আর আহনাফ অবাক চোখে শতাব্দীর দিকে তাকিয়ে আছে, আর তাহমিদ তার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আরাফ সবার মনোযোগ আকর্ষণ করে বলে, কেমন আছো শতাব্দী? অনেকদিন পর বাসায় এসেছো। শতাব্দী মুচকি হেসে বলল, হ্যাঁ, গায়ক সাহেব আমাকে নিয়ে এসেছে। শুনলাম আমার ছোট সখী সবার সাথে রাগ করে বসে আছে। শতাব্দী এই বলে টেবিলের নিচে অরুণিকার পাশে এসে বসে। অরুণিকা শতাব্দীকে দেখে বলে, সতু আপু ওদের সাথে কথা বল না, ওরা সবাই পচা। কেন পচা বলছো? সাইকেল কিনে দিচ্ছে না তাই? অরুণিকা মাথা নেড়ে হ্যাঁ বলে। শতাব্দী আবারও বলল, আমার একটা ছানা আছে, কিন্তু তোমার টুনঝুন আছে। এই মহল্লায় কারোর কাছে টুনঝুন আছে? অরুণিকা কিছুক্ষণ ভেবে বলল, শুধু আমার কাছেই আছে। হ্যাঁ, এখন বাকিদের সাইকেল আছে, কিন্তু সাইকেল তো কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, নিচ থেকে খেলেও না। শুধু তুমি যতক্ষণ পা দিয়ে ঘুরাবে ততক্ষণ চলবে। আর তোমার কাছে দুটো পাখি আছে, ওরা তোমার সাথে কথা বলতে চায়, যদিও এখনো কথা শিখেনি, কিন্তু তুমি ওদের কথা বলা শেখাতে পারো। খোকাও কি এখনো কথা বলতে পারে? ঠিকভাবে হাঁটতেও পারে না, কিন্তু সবাই তার সাথে খেলে, তার সাথে কথা বলে। তুমিও তোমার টুনছুনের সাথে খেলবে। অরুণিকা হামাগুড়ি দিয়ে টেবিলের নিচ থেকে বেরিয়ে এলো। শতাব্দী ওর পিছু পিছু বেরিয়ে এলো। অরুণিকা এবার তাহমিদের কাছে গিয়ে বলে, তুমি টুনঝুনকে আমার সাথে খেলতে দাও না কেন? শতাব্দী হেসে বলল, ওই যে মিষ্টি মশের ঘর যে নষ্ট হয়ে যাবে। তাহমিদ ভ্রু কুঁচকে শতাব্দীর দিকে তাকালো। এরপর অরুণিকার সামনে হাঁটু গেড়ে বসে বলে, এখন থেকে আমি তোমার সাথে খেলবো, টুনঝুনও আমাদের সাথে খেলবে। আমরা সবাই মিলে অরুণিকা আর টুনঝুনের সাথে খেলবো। সত্যি? হ্যাঁ সত্যি। সতু আপুও খেলবে? শতাব্দী মুচকি হেসে বলল। যদি কারোর আপত্তি না থাকে। আহনাব বলল, অবশ্যই, আমাদের কোনো আপত্তি নেই। আর তোমাকে ধন্যবাদ অরুকে বোঝানোর জন্য। শতাব্দী মুচকি হেসে বিদায় নিল। আজ কয়েক পদের মিষ্টি বানিয়ে তাহমিদ বাজারের দিকে গেল। ভ্যান কেনার মতো টাকাও তাদের কাছে নেই, তাই প্লাস্টিকের বক্সে মিষ্টিগুলো নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে পথচারীদের কেনার জন্য অনুরোধ করে। তবে সে একা বের হয়নি, তার সাথে ইমনও ছিল। রোদের তাপে দুজনের মুখই লাল হয়ে গেছে, আর তাহমিদের চোখ মুখেও অসহায়ত্ব ফুটে উঠেছে। এই পোশাকে সে যথেষ্ট সম্মান করে, কিন্তু সে কখনো ভাবতেই পারেনি সে নিজে একদিন রাস্তায় হেঁটে হেঁটে মিষ্টি বিক্রি করবে। এখন প্রতিদিনই মিষ্টি, জিলাপি, সন্দেশ সহ বিভিন্ন ঝাল নাস্তা বানিয়ে কখনো বাজারে, কখনো বা পার্কের সামনে চলে যায়। তবে সে কখনোই হতাশ হয়ে বাড়ি ফিরেনি, কারণ প্রতিদিনই তার সব কটা নাস্তায় বিক্রি হয়ে যায়। বিকেলের দিকে মানুষের ভিড় বেশি থাকে, তখন অনেকেই মিষ্টি কিনে খায়। এদিকে তুর্য সিনথিয়ার খালার সাহায্যে একটা ছোট্ট গানের দলের সাথে যুক্ত হয়ে গেছে। তারাও বিভিন্ন অনুষ্ঠান বা পুজোয় গান গেয়ে টাকা আয় করে।
তবে সেই দলে দুর্জয় খুব কম টাকা পায়। সে যেহেতু বয়সে অনেক ছোট, এর চেয়ে বেশি টাকা সে আশা করতে পারবেও না। অন্যদিকে আহনাফ কাজের জন্য এদিক ওদিক ছুটছে। তার মধ্যে এমন কোনো সৃজনশীলতা নেই যা দিয়ে সে নিজে কিছু করতে পারবে। তাই এই মুহূর্তে তার শারীরিক শ্রম দিয়ে টাকা আয় করতে হবে। কিন্তু কাজ পাওয়া তো এত সহজ না। আর তার চেয়েও কঠিন কাজের জন্য মানুষের কাছে অনুনয় করা, যা আহনাফের দ্বারা সম্ভব না। বিকেলে হাঁটতে হাঁটতে আহনাফ রাস্তায় বসে পড়ে। আশেপাশে এলোমেলোভাবে তাকাতে চোখে পড়লো একটা বাইকের দিকে। সে বসা থেকে উঠে বাইকটার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে থাকতেই তার পুরনো স্বপ্নের কথা মনে পড়ে গেল। হঠাৎই একটা লোক তাকে ধাক্কা দিয়ে বলে, এইভাবে কি দেখছিস? আহনাফ ভ্রুকুচকে লোকটার দিকে তাকালো। আহনাফের মুখের ভাব দেখে লোকটা তার বাইকে বসতে বসতে বলল, তোর বাবা দাদার ক্ষমতা নেই এমন বাইক কেনার। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, বাইক কিনতে ক্ষমতা লাগে না, টাকা লাগে। কি বললি তুই? অদ্ভুত, আমি কি আপনাকে চিনি? এভাবে হুট করে ধাক্কা দিয়ে এমন মন্তব্য কেন করছেন? তুই আমার বাইক চুরি করতে এসেছিস, আমি ভালো করেই জানি। এখনই তোকে পুলিশে দেবো। বাইকের চাবি আপনার কাছে, আমি কি বাইক কাঁধে করে নিয়ে পালাবো? ডাকেন পুলিশ। আচ্ছা, আমার সাথে খবরদারি? দাঁড়া তুই একবার। আহনাফ বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে, আচ্ছা, দাঁড়াচ্ছি। লোকটা সত্যি পুলিশ ডাকলো। এরপর পুলিশ এসে আহনাফকে থানায় নিয়ে গেল। সে নিজের যুক্তিসঙ্গত কথাগুলো তাদের শুনিয়ে গেল, কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করলো না। সে শুধু অবাক হয়ে সবার গা ছাড়া ভাব দেখতে লাগলো। সন্ধে সালে আলী আর সুরাইয়া মা বাবার পরিচয় আহনাফকে ছাড়াতে এলেন। সাথে কিছু টাকাও দিতে হলো। বাসায় সে সুরাইয়ার আগে কণ্ঠে বলে, এত গো ধরে থাকলে হয়? পুলিশ ডাকার কথা যখন বলছিল তখন তুমি ক্ষমা চেয়ে নিতে পারতে। আহনাফ চুপ করে রইল। ইমন হাসতে হাসতে বলল, নায়ক সাজতে গিয়ে চোর গিয়ে ফিরে এসেছে। আহনাফ রাগের দৃষ্টিতে ইমনের দিকে তাকালো। ইমনের দেখা দেখি কিছু না বুঝে অরুণিকাও মুখে হাত দিয়ে হাসতে লাগলো। আহনাফ অরুণিকার নাক টেনে তাকে সামনে এনে বলে, তুমি হাসছো কেন? অরুণিকা নাক ডলতে ডলতে বলে, ডুমরাপি মিথ্যা বলেছে কেন? ডুমুর ঠোঁটে হাত দিয়ে ইশারায় অরুণিকাকে চুপ করে থাকতে বলল। আহনাফ অরুণিকাকে নিজের দিকে ফিরিয়ে এনে বলে, কি বলেছে টুমুর? বলেছে। ডুমুর অরুণিকাকে থামিয়ে দিয়ে বলে, না ভাইয়া, আমি কিছু বলিনি, ও মিথ্যে বলছে। ও তো এখনো কিছুই বলেনি, কি শেখাচ্ছ তুমি ওকে? সুরাইয়া বলল, কি বলেছিস তুই বাবুনকে? ডুমুর কোনো উত্তর না দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সুরাইয়াও বিড়বিড় করতে করতে বেরিয়ে পড়েন। আহনাফ আবারও অরুণিকাকে জিজ্ঞেস করলো। এই, ও কি বলেছে? অরুণিকা বলল, ডুমরাপি বলেছে একবার পুলিশের লাঠির পিটুনি খেলে সবাই বিড়াল ছানা হয়ে যায়। কোথায়, তুমি তো আর বিড়াল ছাড়া হওনি। আমার নাকে ব্যথা দিয়েছো। এখন আমি কার সাথে খেলবো? আমি ভেবেছি আমার একটা বিড়াল ছানাও থাকবে। তারপর আমি টুনঝুন আর বিড়াল ছানা একসাথে খেলবো। অরুণিকার কথা শুনে আহনাফ শব্দ করে হেসে উঠল। অরুণিকার নাক হায়ে হাত বুলিয়ে দিয়ে বল, তুমি আমাকে বিড়াল ছানা বানিয়ে রাখতে চাও, কিন্তু আমি তো বাঘের ছানা। তুমি বাঘের ছানা? বাঘ তো মানুষ খেয়ে ফেলে। তুমি কি এখন আমাকে খেয়ে ফেলবে? না, আমি লক্ষ্মী মেয়েদের খাই না, কিন্তু যারা কথা শুনে না তাদের খেয়ে ফেলি। অরুণিকা উঠ করে আহনাফের মুখে খামচি দিয়ে আরাফের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। আহনাফ গাল ধরে বলে, এই মেয়ের নখগুলো তো মারাত্মক বড় হয়েছে, ও নখ কেটে দে। অরুণিকা পা ধাপিয়ে বলতে, না 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 না, আমি নখ কাটবো না। ইদানিং 6 জনের পড়াশোনা কিছুই হচ্ছে না। সকালে ঘুম থেকে উঠেই ঘরের কাজ সেরে স্কুলে চলে যায়, আর বাসায় ফিরে অরুণিকাকে খাইয়ে নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। কেউ রাতে বাসায় ফিরে, কেউ ফিরে সন্ধ্যায়। সন্ধ্যা আসার পর প্রতিদিনের মতো সবাই তাহমিদকে নাস্তা বানাতে সাহায্য করে। এদিকে আহনাফ একটা ঘড়ির দোকানে চাকরি পেয়েছে। রাস্তায় বিজ্ঞাপনের লিফলেট দেখে সে এই কাজ খুঁজে পেয়েছিল। তার চাকরিটা খুব সুখের। সারাদিন এসির নিচে বসে কাস্টমারদের কাছে ঘড়ি বিক্রি করা, নষ্ট ঘড়ি ঠিক করে দাও, ব্যাটারি লাগানো, এসবই করতে হয়। দোকানের মালিকের একই জায়গায় আরও একটা দোকান আছে, তার ওখানেই বসতে হয়। তিনি অনেকদিন ধরে এমন কম বয়সী ছেলে খুঁজছিলেন। তিনি মনে করেন কম বয়সী ছেলেদের শাসনের মধ্যে রাখা যাবে। আর আহনাফের ঘড়ির ব্র্যান্ড সম্পর্কে ভালোই ধারণা। তিনি আহনাফকে কাজে নিয়ে নেন। তাই সকালে মালিক নিজেই দোকানে বসে। এরপর আহনাফ আসার পর তিনি চলে যান। তবে আরাফ একটা টিউশন পেয়েছে,
আহনাফের জন্য। রাত 9টায় দোকান বন্ধ করে মালিকের কাছে চাবি দিয়ে আহনাফ সেই টিউশনটাও করাতে